জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের সম্পত্তির উপর হামলা হয়েছে, সেখানে মুসলিমকে হামলা হলো, এই ধরনের মিশনের যে রয়েছে তার উপরে হামলা হচ্ছে, কি বলবেন? এটা খুব অন্যায় বলে আমি মনে করি, খুবই অন্যায়, এটা এক ধরনের অপরাধ। আর জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে যারা হামলা করেছে তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট, জমি হড়প করা, এবং বাংলায় যারা জমি মাফিয়া আছে, ল্যান্ড মাফিয়া যারা আছে তাদের এটা কাজ। এবং বাংলার ল্যান্ড মাফিয়া যারা, তারা তৃণমূলের লোক, সহজ সরল অঙ্ক এটাই, তৃণমূলের মদতে হয়েছে। আমি এটা তীব্র প্রতিবাদ করি, তীব্র নিন্দা করি। मोदी আর 400 পার হবে না, मोदी এবার हार হবে। मोदी की 400 पर नहीं होने वाला है, हार निश्चित है। কে ভয় তো পাচ্ছে, তার জন্য প্রতিদিন ইন্ডিয়া জোটের বিরুদ্ধে গালাগালি দিচ্ছে। ইন্ডিয়া জোটকে মোদী ভয় পাচ্ছে না, আতঙ্কগ্রস্ত মোদী না ইন্ডিয়া জোটের সামনে নিয়ে। তাই ইন্ডিয়া জোট ছাড়া তার তো কোনো আক্রমণের লক্ষ্য নেই, শুধু ইন্ডিয়া জোট। তার চীন নিয়ে কোনো আলোচনা নেই, চীন দেশকে দখল করেছে তা নিয়ে কোনো তার বিরোধিতা নেই, দেশের অর্থনীতি পাওয়াটা বেড়ে যাচ্ছে তা নিয়ে তার কোনো আলোচনা নেই, দেশে বেকার বাড়ছে তা নিয়ে কোনো আলোচনা নেই, খালি কংগ্রেস আর ইন্ডিয়া জোট। সভাপতি বলেছেন যে আপনার নিয়ে বলেছেন যে কংগ্রেস দলের নির্বাচকে এসে পাইনি বলেছেন, কালকে তারই স্টেটমেন্ট একটা কি হয়েছে বলতে পারে, সে আমার দলের সভাপতি, সে বাংলার শুধু নয় সারা ভারতবর্ষের সব নেতাদেরকে তিনি ভালো চেনেন, তাই তিনি বলেছেন, তার মনে হয়েছে, তার জন্য আমরা খুশি। তিনি বলেছেন, তার উপলব্ধি এটা, তাই তিনি প্রকাশ করেছেন। এই যে প্রদেশ কংগ্রেসের দপ্তরে যে খালি লাগানো বা কিছু সোশ্যাল মিডিয়া চাইতেই পারে, সে সর্বভারতীয় দলের জেনারেল সেক্রেটারি, চাইবে না? আমরা তো পুলিশের কাছে কমপ্লেন করেছি, আমাদের দলের সর্বভারতীয় নেতা, তিনি সভাপতি কংগ্রেস দলের, তার কোনো মন্তব্য কারি ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, তিনি তার ভাবনা থেকে বলেছেন, সে ভাবনাকে আমরা সবসময় সম্মান জানিয়ে কথা বলি, তার ভাবনাকে সম্মান জানিয়ে কথা বলি, তাকে সম্মান জানিয়ে আমরা সবকিছু করি। তিনি আমাদের শ্রদ্ধেয়, তিনি সর্বভারতীয় দলের সভাপতি, সেখানে যদি পার্টির পক্ষ থেকে কোনো তদন্ত হয়, সে তদন্তে আমরা সবাই সাহায্য করব। এতে বলে নতুনত্ব কিছু নেই, পার্টির ডিসিপ্লিন থাকা উচিত, সবাই আমরা সাহায্য করবো সে তদন্তে। সেদিন আমি জানি না, আমি এখানে বহরমপুরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করানো হয়েছে, সেই মোছা জায়গা আমরা ধুয়ে দিয়েছি, সবই করা হয়েছে, জানেন আপনারা। এগুলো নতুন করে বিতর্ক তৈরি করতে চাইলে করতে পারেন, কিন্তু আমরা সব করেছি। দেখুন, সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেনি, সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া তৃণমূল ভোটটাকে তিনি দখলে রাখতে চাইছেন, ভাবছেন সাধু সন্তের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে, আমাকে ভোট দিবে। এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত। আমার একটাই বক্তব্য, না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী, ভোট যখন মানুষের সমস্যা নিয়ে, মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা হোক, ভোটের সঙ্গে ধর্মকে মিশিয়ে দিয়ে মাখিয়ে দিয়ে এই কি রাজনীতি হচ্ছে বাংলায়, আমরা তা দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। এই কারণে বাংলার মানুষ এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে এর আগে পরিচিত ছিল না। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে, এবং বিজেপি পার্টির প্রবেশ এই বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায়, মমতা ব্যানার্জির সৌজন্যে, সেদিন থেকে এই বাংলার রাজনীতিতে ধীরে ধীরে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে, এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ে এই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছে, দুটো পোল হতে চাইছে। দুটো পোলে দাঁড়িয়ে এ সাধুদের কথা বলবে, এ সাধুর বিরুদ্ধে কথা বলবে, সাধুর কথা বলে হিন্দু ভোট নেবে, সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট নেবে। এই একটা অদ্ভুত ঘৃণ্য রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি। নির্বাচন হয়ে যাওয়ার পর হঠাৎ করে বলা হচ্ছে, তিনি বলছেন যে হিন্দুরা যেখানে আক্রমণ হবে সেখানে আমরা ঝাঁপি পড়বো, প্রতিরোধ করে দেবো। তো কোথাও কি আগামী দিনের জন্য একটা ভয়ঙ্কর, এই যে বেজিনগরে যে দাঙ্গা, এই দাঙ্গা তো পরিকল্পিত দাঙ্গা। কারণ যদি পরিকল্পিত না হতো, তাহলে মুখ্যমন্ত্রী যেদিন মুকেশ কুমারকে সরানো হলো, সেদিন উত্তরবঙ্গের রায়গঞ্জ না কোথা থেকে তিনি কি করে বললেন যে আগামী দিনে দাঙ্গা হলে ঠেকাবার কেউ নেই?
তারপরে উনি জানতেন দাঙ্গা হবে, এবং দাঙ্গার সময় ওখানকার ওসি সে নির্লিপ্ত ছিল, উদাসীন ছিল, এবং বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও সে সেটাকে প্রশ্রয় দিয়েছিল। ফলে দাঙ্গাটা পুলিশের প্রচ্ছন্ন মদতে হয়েছে, এবং সেই পুলিশ কার মদতে চলে সেটা আমরা সবাই জানি। তাই স্বাভাবিক হয়ে আমি প্রথম দিনে অভিযোগ করেছিলাম যে এই দাঙ্গা বিজেপি এবং তৃণমূল উভয়ের স্বার্থে করা হয়েছে। কারণ আমি সেদিনই বহরমপুর হাসপাতালে গেছিলাম আহত মানুষগুলোকে দেখার জন্য। স্লোগান তুলল বিজেপি সেখানটাই যে হিন্দু মার খাচ্ছে কেন, অধীর চৌধুরী জবাব দাও। স্বাভাবিকভাবেই স্পষ্ট মেরুকরণের বার্তা এখানটাই আমরা দেখতে পেলাম। তৃণমূলের এমএলএ সে বলছে 70% মুসলমান, 30% হিন্দু, তাদেরকে যা খুশি তাই করা যায়। অথচ দিদি সেখানটা কিন্তু চুপ করে আছে। তার মানেটা কি? মুসলমান দেখো আমি তোমাদের কত রকমভাবে সাহায্য করছি, হিন্দুকে মারতে গেলেও আমরা তোমাদেরকে সমর্থন করব, এই কথাই তো স্পষ্ট হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই মোদী এবং দিদি উভয়ে এই বাংলার রাজনীতিতে ক্রমশ তৃতীয় শক্তির উত্থান দেখে তারা কিন্তু আজ হতাশাগ্রস্ত। মোদী এবং দিদি উভয় তৃতীয় শক্তি, অর্থাৎ কংগ্রেস বামের যে উদয় হচ্ছে, কংগ্রেস বাম যে যৌথভাবে বাংলায় রাজনীতিতে তার নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে নতুন করে, তাতে উভয় দল আতঙ্কিত। উভয় দল আতঙ্কিত হয়ে এটা উভয় দলের সুবিধা হয়, এই উভয় দলের মন মতন হয় এমন এজেন্ডা তারা বার করছে, যেখানে চাকরি নেই, রুটি নেই, রুজি নেই, শিল্প নেই, খালি হিন্দু আর মুসলমান, সাধু সঙ্গ আর মুসলমান। এ কি হচ্ছে? কেউ বলছে হিন্দুকে রক্ষা করব, কেউ বলছে আমরা সন্তের বিরোধিতা করব। হিন্দুকে রক্ষা করার জন্য না মোদির দরকার, না দিদির দরকার, না কোনো মহারাজের দরকার, না কোনো পীর ফকিরের দরকার। বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমান উভয়কে সম্প্রীতিতে আবদ্ধ রাখবে, এটা বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের, এই সংস্কৃতি কাজী নজরুলের, এই সংস্কৃতি বাংলার সব থেকে বড় অস্ত্র।